সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পড়তে হয় জনরোষে। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তিনি পুলিশের ভালো কাজের প্রশংসা করেন। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গেল বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত 62 জন পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন ডক্টর ইউনূস। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা পুলিশ আর জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিজেদেরই দূর করার আহ্বান জানান। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। পরাজিত শক্তি যেন কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। নির্বাচনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা চান প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব প্রার্থীরা যেন সমান সুযোগ পায়। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। এই সময় নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 1 থেকে 1.5 মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শেষ করে জাতীয় সনদ তৈরি করা যেতে পারে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না তার দল। বলেন, ক্ষমতা পেয়ে কেউ যাতে কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারে সেই ব্যবস্থা করতে হবে। বৈঠকের আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই একত্রে পথ খোঁজার চেষ্টা করছে। মঙ্গলবার সকাল 10টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। 5 সংস্কার কমিশনের প্রধানের সাথে বৈঠকে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল। সভার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। 4 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের 121টিতে একমত তার দল। 23টি প্রস্তাবের বিষয়ে আংশিক মত আর 22টিতে ভিন্ন মত জানানো হয়েছে। কেন্দ্র করে এবং ভবিষ্যতে সাইফুল হক জানান, সংবিধানের মৌলিক নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দল তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। যেসব প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য আছে, আমাদের মধ্যে বোঝাপড়া আছে, একটা ন্যূনতম প্রশ্নে যেখানে আমরা একমত, তার ভিত্তিতে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি, আমরা জাতীয় সমঝোতা তৈরি করতে পারি এবং যেখানে সকল রাজনৈতিক দল
তারা সেখানে স্বাক্ষর করবেন এবং তারপরে আমরা এখানে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাইরে রাখার পক্ষে মত দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়াও জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা ও নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর কথা বলেছে দলটি। বিপর্যয়, অনেকগুলো মানবিক বিপর্যয় ঘটছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে 15ই মের মধ্যে মতামত জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য নেয়া কোনো প্রচেষ্টাই সফল হবে না। সীমিত পরিসরে হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাতে চায় ইসি। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ মনে করেন, এক বা একাধিক স্বচ্ছ নির্বাচন আয়োজন করা গেলে ভোটারদের আস্থা ফেরানো সম্ভব। সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, আইনি ও নিরাপত্তা ইস্যু সহ লজিস্টিক এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হয় MIST, ঢাবি ও বুয়েটের প্রতিবেদনে। সিইসি জানান, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর কার্যকারিতা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ভোটিং পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক সংস্কৃতি, ভোটারদের অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত জ্ঞান সহ বেশ কিছু বিষয় বিবেচনা করছে কমিশন। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে 15 মের মধ্যে মতামত জানাবে রাজনৈতিক দলগুলো। বেশ কিছু ভালো প্রস্তাব এসছে, তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। পদ্ধতি যাই হোক, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে একমত ইসি এবং রাজনৈতিক দলগুলো। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যাপারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ এবং রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় পালিয়ে থাকা আসামিদের ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা চাইলে রেড নোটিশ জারিও করতে পারে জানিয়েছে দুদক। জানায়, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম 57 লাখ টাকা লেখা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন সাইমা ওয়াজেদ। মামলা নিষ্পত্তির আগেই সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। গত 11 মার্চ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডি সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। একই সাথে পরিবারের বাকি সদস্যদের নামে থাকা জমি সহ বাড়ি এবং 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিক্ষোভ কর্মসূচি শেষে খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে আগামী বুধবার সুপ্রিম কোর্টে সামনের গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেন তারা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনার মতো গণহত্যায় সমান অপরাধী সাবেক বিচারপতি খায়রুল হক বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার বিরুদ্ধে মামলা থাকার পরেও তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তারা। এ সময় খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। অবিলম্বে খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের কাজ শুরু করা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে আহ্বান জানাবো, রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবেন। অনতি বিলম্বে আমাদের জন্য আর কোনো প্রোগ্রাম দিতে না হয়, তার আগে আপনি আপনার হোম মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয় এবং এই যে একটা ট্রাইব্যুনাল করছেন তাদেরকে নির্দেশ দেন আগামী 24 ঘন্টার মধ্যে আমরা খায়রুল হকের গ্রেপ্তার দেখতে চাই। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর বা এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী সময়। এর আগে সকালে কুলাউড়ার বকশিম ইল ইউনিয়নে সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশা প্রকাশ করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানায়, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবশ্য শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচি পালনে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের রুম সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি জানান তারা। আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। এ নিয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এদিকে 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের তালা ঝুলিয়ে দেয় তারা। অভিযোগ, দাবি পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকবো, এবং আমাদের মূল কথা এখন হয়তো 6 দফা নয়তো মৃত্যু। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে শাটডাউন কর্মসূচির সাথে একত্রতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা ক্লাসে ফিরবেন। আমরা কি শাটডাউন কর্মসূচি পালন করতেছি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হজ ফ্লাইটের প্রথম দিনেই ভিসা নিয়ে তৈরি হলো জটিলতা। 3টি ফ্লাইটের টিকিট কাটা অন্তত 20 জন যাত্রী ভিসার সংকট, মাহরাম বিড়ম্বনায় সৌদি যেতে পারেনি। হজ অফিস বলছে, সৌদি আরবের ওয়েবসাইট পরিবর্তন হওয়ায় কারিগরি ত্রুটিতে সংকট তৈরি হয়েছে।
আর হাব মহাসচিব জানালেন, বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যে কোনো সময় সৌদি আরবে উড়াল দেবেন। সমর্থবান যে কোনো মুসলমানের জন্য হজ ফরজ। জীবনের শেষ পুঁজি কিংবা সন্তানদের সহায়তায় বেশিরভাগ মানুষ মক্কা মদিনামুখী হন, কিন্তু এই সাধারণ ঘটনার পেছনেও থাকে বেদনা বিধুর গল্প। এ যেমন চাঁপাইনবাবগঞ্জের ৮০ ঊর্ধ্ব হুমায়ুন কবির ও ফজলুর রহমান। একজন জমি বিক্রি করেছেন, আরেকজন গুটিয়েছেন ব্যবসা, আর সেই টাকায় আল্লাহর ঘরের মেহমান হতে চলেছেন তারা। জমি এক বিঘা জমি বিক্রি করে দিয়েছি। আমরা ১৪ দেশে করতে করতে খাইতে খাইতে খাই চলে গেল, কি করবো না করবো, সে ঘরটা আল্লাহর ঘরটা দেখে আসি। শুক্রিয়া তো থাকবি, আল্লাহ না লেগে গেলে তো যেতে পারবো না, আল্লাহর উপর ভরসা করে যাচ্ছি। হজ ক্যাম্পে এমন ডজনে ডজনে মন খারাপের গল্প থাকলেও বিড়ম্বনা পিছু ছাড়েনি। সৌদি এয়ারলাইন্সে 2টি আর বিমানের একটি ফ্লাইটের অন্তত 20 জন যাত্রী ইমিগ্রেশনের ঠিক আগ মুহূর্তে জানতে পারেন তাদের ভিসা হয়নি, আর ভিসা পেয়েও অনেক যাত্রী মাহরাম সংকটে বাতিল করেন যাত্রা। মেসেজ দিয়েছে আপনাদের ভিসা পাসপোর্ট টিকিট ফ্লাইট ডেট ওকে কনফার্ম। আইসা দেখি যে একজনের আছে একজনের নাই। আমার ভিসা হচ্ছে কিন্তু আমার স্ত্রীর ভিসা হয়নি। হজ অফিস ও হাব এই বিড়ম্বনার দায় চাপিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের উপর। বিগত কয়েক বছরে যে বিদ্যমান সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যার থেকে নতুন একটা আপডেটেড সফটওয়্যার তারা আসলে রান করেছে। তো ওই প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল, সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে। যে সমস্ত হজযাত্রীর ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইট বাতিল হচ্ছে, তাদেরকে কোনো রকম ফি ছাড়া এয়ারলাইন্সগুলো আবার টিকিট ইস্যু করে দিবেন। মঙ্গলবার 10টি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় 4000 যাত্রী। সরকারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। এবারও দুই দেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় বাংলাদেশেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা। বলেন, গত 12 এপ্রিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি ও অবমাননার পর থেকে বাঙালি দেখলেই তাদের আটক করছে সৌদি সরকার। যাদের আন্ডারে গেছিলাম, মানে যে এজেন্সির মাধ্যমে গেছিলাম, যে দালালের মাধ্যমে গেছিলাম, তারা কোনো খোঁজ খবর নেয় না। ফোন দিলে ফোন রিসিভ করে না, আমাদেরকে বের করে দিচ্ছে ডাইরেক্ট, কয় তোদের কোনো মাসুল আমরা না। সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তৈব দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলে যাও তুমি। লাগাতার পঞ্চম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। সোমবার রাতে কুপওয়ারা ও বারামুল্লা জেলায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এছাড়া আখনুর সেক্টরের বেশ কিছু স্থানে হয়েছে গোলাগুলি। এতে হতাহতের কোনো তথ্য মেলেনি। মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন 26 পর্যটক, যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দুদেশের সম্পর্কে। এর আগে টানা 4 রাত গোলাগুলি চলে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। কাশ্মীর নিয়ে ভারতের সাথে উত্তেজনার মাঝে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে পাকিস্তানে। প্রাণ গেছে কমপক্ষে 7 জনের, আহত বেশ কয়েকজন। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সহিংসতাপ্রবণ দক্ষিণ ওয়াজিরিস্তানে এই হামলা হয়। উড়িয়ে দেওয়া হয় ওয়ানা এলাকার শান্তি কমিটির দপ্তর। ঘটনার সময় সেখানে বৈঠক চলছিল, তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগান সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান বা টিটিপির শক্ত ঘাঁটি। অঞ্চলটিতে হামলা সহিংসতার জন্য দায়ী করা হয় তাদের। গেল কদিন ধরেই সীমান্তবর্তী এলাকাগুলোই টিটিপির বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। গেল 72 ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 71 জনের। ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয়
কোয়াডকপ্টার ড্রোনটি। এ সময় ভারতের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনীর উপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক, বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করায় হোটেল রেস্তোরাঁ বন্ধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মালিকরা। তারা বলছেন, আলাপ আলোচনা ও সময়সীমা না দিয়েই এমন সিদ্ধান্ত রেস্তোরাঁ খাতকে অস্থিতিশীল করার চক্রান্ত। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, অনৈতিক উপায়ে লাইসেন্স নিয়েছে এসব ব্যবসায়ী, দায় আছে কর্পোরেশনেরও। দুর্ঘটনা ও ঝুঁকি বিবেচনায় তাদের আর কোনো সময় দেওয়া হবে না, যে কোনো সময় পরিচালিত হবে অভিযান। গেল বছর রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁর আগুনে প্রাণ যায় অর্ধশত জনের। নড়ে চড়ে বসে সরকার, চালানো হয় বেশ কিছু অভিযান, তদন্ত কমিটি আর সরকারি কর্মকর্তাদের হম্বিতম্বিও চোখে পড়ে। তারপর সবকিছুই সেই আগের মতোই। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমে ট্রেড লাইসেন্স ইস্যু না করার বিধান থাকলেও সিটি কর্পোরেশন নিজেই এমন রেস্তোরাঁকে দিয়েছে লাইসেন্স। মিরপুর, ধানমন্ডি সহ পুরো রাজধানীতে নকশা বহির্ভূত রেস্তোরাঁ অগুন্তি। সোমবার নকশা বহির্ভূত রেস্তোরাঁয় ইস্যুকৃত সেই সব লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির কাছে প্রশ্ন ছিল, লাইসেন্স দেওয়ার সময় নিয়ম ভেঙে কেন দেয়া হলো অনুমতি? তবে কি অনৈতিক সুবিধা পেয়েছে কর্পোরেশনের কর্মকর্তারাও? প্রশাসনিক অনুমোদন নিয়ে এই লাইসেন্সগুলো দেয় নাই, আমাদের কিছু অসৎ কর্মচারীকে তারা ভুল বুঝিয়ে এই লাইসেন্সগুলো নিয়েছে। তো এ কারণেই মূলত আমরা এই বাতিলের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা গণবিজ্ঞপ্তি দিই, এগুলো আমরা প্রশাসনিকভাবে বাতিল করে দিয়েছি। একই সাথে জনগণকে অ্যাওয়ার করার জন্য আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি। সিটি কর্পোরেশন বলছে, রেস্তোরাঁ বন্ধ করতে মালিকদের কোনো সময় দেওয়ার সুযোগ নেই, যে কোনো সময় অভিযানে নামবে কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের পরে তারা তাদের নিজস্ব উদ্যোগে এগুলো সরিয়ে নেবে, যারা পূর্বে দায়িত্বে ছিলেন। এটা বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়েরকৃত পৃথক 2 মামলায় তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন তিনি, কিন্তু জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিশেষ জজ আদালত 7-এর বিচারক প্রদীপ কুমার। জানা যায়, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক 2টি মামলা দায়ের করে দুদক। 2008 সালে পৃথক 2টি ধারায় 3 ও 5 বছর সহ মোট 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া অবৈধ সম্পদের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণা দীর্ঘ 17 বছর পর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11:30 থেকে আগারগাঁওয়ের এলজিইডি ভবনে দুদকের এই অভিযান পরিচালিত হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের 36টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি অফিসে একযোগে অভিযান চালায় দুদক। এলজিইডির প্রধান কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও মনির মিয়া। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এলজিইডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনার কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে বিগত 20 এপ্রিল 2025। এখনও এই প্রকল্পের সমস্ত শুরু করার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো এখনও শেষ হয়নি। ঢাকাতে একটি প্রজেক্ট বিষয়ই ছিল অভিযোগ, এবং অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি। খুলনায় পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের বাড়িতেই 3 ভাইয়ের হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার মোল্লা আকবর উদ্দিন বাবু বাদী হয়ে এই মামলা করেন। এর আগে শুক্রবার নগরের বয়রা রোডের নিউ মার্কেট এলাকার মোল্লা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী বোনেরা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে 12 ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বাবার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার চেষ্টা করে আসছিল সোহরাবুদ্দিন শামীম, সালাউদ্দিন মিঠু, সদরুদ্দিন পিটু নামের তাদের 3 ভাই।
এছাড়া প্রায় 14% জমি ও সেখানে নির্মিত দ্বিতল বিশিষ্ট বাড়ির ভাগ দখল করার চেষ্টা রয়েছে তাদের। এসব বিষয়ে কয়েক ধাপে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং মামলা হয়েছে, তবে তাতেও থামানো যায়নি অভিযুক্ত 3 ভাইকে। যেহেতু আমাকে ঋণ দিছে আমি চলে আসলাম, চলে আসার পরে দেখি যে এই অবস্থা, এই অবস্থায় ভাঙছে, ভেঙে একদম ঘুরা করে দিচ্ছে। আমি আর আমার বোন এসে সবাইকে ঠেকালাম। 12 জন আমরা অরেশ, এই 12 জন, তার মধ্যে 8টা বোন 4টে ভাই। এই 8টা বোন 4টে ভাই আমরা যেটুক করে পাবো আমাদের সেইটুক করে আমাদের সব ভাগ করে দিয়ে দেবে, এইটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। দেশে ডামি ভোট যেমন হয়েছে তেমনি সুষ্ঠু নির্বাচনেরও রেকর্ড আছে, তবে প্রান্তিক পর্যায়ে জনগণ কখনো কাঙ্ক্ষিত সেবা পায়নি। রাজধানীতে এক আলোচনায় রাজনীতিবিদরা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপি ও প্রভাবশালী পরিবারের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে। উঠে আসে দলীয় প্রতীক বাদ দেওয়ার পরামর্শ। আলোচকরা বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে শুধু সংস্কার নয়, সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আগে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, সেই আলোচনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। নিজেদের মতো করে সে ব্যাখ্যাও দিচ্ছেন নেতারা, তবে সেখানে কতটা নেওয়া হচ্ছে জনগণের মতামত? গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক আলোচনায় উঠে আসে বিষয়গুলো। স্থানীয় সরকারে যদি ডেমোক্রেটিক চর্চাটা ভালো না হয়, জাতীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা হবে না। তারা একটা তড়িঘড়ি করে একটা জুলাই চার্টার বানিয়ে ইলেকশনের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে। স্থানীয় সরকার শক্তিশালী করতে জেলা পরিষদের ক্ষমতা বাড়ানোর পক্ষে অনেকে বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে জনগণের উন্নতি হবে না। অর্থনৈতিক অ্যাফেয়ার্সগুলি জেলা প্রশাসকের হাতে থাকে, জেলা পরিষদ কি ওই একটা টুটু জগন্নাথ। সবার দৃষ্টি হওয়া উচিত যে জাতীয় নির্বাচনটা কিভাবে ভালো হবে। আলোচনায় নারী নেত্রীরা বলেন, 60-এর দশকের তুলনায় নারীরা এগিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা লজ্জাজনক। রূপক অর্থে নয়, গণতন্ত্র সুসংহত ও নারীর ক্ষমতা নিশ্চিতে দীর্ঘমেয়াদে পরিকল্পনা থাকা দরকার। রূপক অর্থে নারীদের প্রেজেন্স থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আমাদের আরো 20-30 বছর এটা নিয়ে সাফার করতে হবে। কেন আমরা একজন নির্বাচিত প্রতিনিধি জনগণের প্রতিনিধি হতে পারবো না? আমরা যদি আজকে এখানে কালকে ওইখানে নোম্যান্স ল্যান্ডে থাকি, তাহলে আমরা কার প্রতিনিধি? নারীরা রাজনীতিতে আগ্রহী হয় না কেন? তাদের কন্ট্রিবিউট করার ক্ষমতা, স্পেস নাই বলে তারা কিন্তু আগ্রহী হয় না। যখন আপনি স্পেস দিবেন, ফিউচারে যোগ্য নারীরা আস্তে আস্তে আগ্রহী হবে। জাতীয় সংসদ এখনো সেভাবে কার্যকর করা যায়নি। সেখানে স্থানীয় সরকার নির্বাচন না থাকলে রাজনীতি বন্ধ হয়ে যাবে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন বক্তারা। ওপেন রাখা দরকার, যাতে মানুষ তার সুযোগ পায় এবং ছোট বড় প্রত্যেকটা দল, নতুন রাজনীতি সামনে আসতে পারে, তরুণরা সামনে আসে। তেমন ব্যবস্থায় দলবাজি যেভাবে হয়, সরকারে যে আসে তার চেয়ারম্যান মেম্বার মনোনীত লোকেরা নির্বাচিত হয়। রাজনৈতিক কারণে চেয়ারম্যানদেরকে ক্ষমতাচ্যুত করা হয়, তাদের আইনি প্রোটেকশন লাগবে। স্থানীয় সরকার সংস্কার কমিশন 180টি সুপারিশ করেছে। সেখানে স্থানীয় সরকার ভোট আয়োজন সহ বেশ কিছু বিষয়ে দেখা দিয়েছে জটিলতা। এসব বিষয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনার তাগিদ রাজনৈতিক নেতাদের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছে ছাত্র জনতা। মারধরের সেই ভিডিও এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। নেয়ার সময়ও কেউ কেউ তাকে মারধর করছেন। তখন কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সবশেষ অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছে রমনা থানা পুলিশ। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। 2011 সালের 19 অক্টোবর 3 দফা পিটুনি দিয়ে আবিদকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
21 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে 22 জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজাহার থেকে 10 জনকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত 12 আসামিকে খালাস দিয়ে রায় দেন। 4 বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করে আবিদের মামা। সেই আবেদনের উপরই চলছে শুনানি। তারা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। যারা আমার ভাইকে পিটিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করছে তাদের যাতে রাষ্ট্র এবং আইন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে এরকম বিচারহীনতার নৈরাজ্য যাতে বাংলাদেশে আর না ঘটে। বিগত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে কাজ করবে, শান্তি সম্প্রীতির দেশ গড়ার আশ্বাস দেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের কোনো অন্যায়ের সাথে না জড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে জামালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি দবিরুল ইসলামের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া আজকে আমার মেয়েদের জন্য যেটা করেছেন সেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। উনি মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সফররত আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইলনুর মামাতভ। বৈঠক শেষে আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে বাংলাদেশের আজারবাইজানের বেশ কিছু চুক্তি সই হবে। জানান, আকাশপথে দুদেশের যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, জানান উপ পররাষ্ট্রমন্ত্রী। জনশক্তি রপ্তানি ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে আরেকটি বৈঠকে অংশ নেন আজারবাইজানের পররাষ্ট্র উপমন্ত্রী ইলনুর মামাতভ। Various opportunities available in Azerbaijan in free economic zones. The fact that we are part of the middle corridor, a number of international transport corridors pass through the territory of Azerbaijan, that could be interesting for the logistic companies here in Bangladesh. নিয়ন্ত্রক সংস্থার নীতি সুবিধার অভাব, মোবাইল অপারেটরদের অসহযোগিতা আর চড়া শুল্কের কারণে মুখ থুবড়ে পড়েছে মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদলানোর সুবিধা। সকালে রাজধানীতে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি নিয়োজিত এক ওয়ার্কশপে এসব তথ্য তুলে ধরা হয়। আলোচকদের অভিযোগ, 2018 সালে এই সেবা চালু হলেও তেমন সফলতা পায়নি। 2018 সালে এমএনপি সেবা চালুর পর ওই বছরে সর্বোচ্চ 6,90,000 গ্রাহক এই সেবা গ্রহণ করে। পরে নিয়ন্ত্রক সংস্থা এই সেবা নিয়ে প্রচার প্রচারণায় নানা বাধা আরোপ করায় এখন তা নেমে এসেছে বছরে মাত্র 44,000-এ। এছাড়াও মোবাইল সিমে কর আরোপের কারণে এই সেবায় বেড়েছে গ্রাহকের ব্যয়। নম্বর ঠিক রেখে অপারেটর বদলালে ব্যাংক সহ গুরুত্বপূর্ণ সংস্থার এসএমএস সেবা পেতে হয়রানির শিকার হন গ্রাহকরা, এমন অভিযোগ করেন আলোচকরা। এমএনপি অপারেটর ইনফোজি লিওনের প্রতিনিধিরা জানান, কর হার কমানো সহ সরকারের নীতি সহায়তা পেলে গ্রাহক বান্ধব এই সেবা সবার জন্য নিশ্চিত করা সম্ভব। এমএনপির ক্ষেত্রে যে সিম ট্যাক্সটা দেওয়া আছে, যখন একটা মানুষ পোর্ট করে যায়, তাদের যদি ক্রুশাল A2P মেসেজেস অর আদার মেসেজেস যদি না আসে তাদের কাছে, দেন ইট বিকামস ডিফিকাল্ট ফর দেম। তখন পিপল ওয়ার গোয়িং ব্যাক টু দেয়ার প্যারেন্ট নেটওয়ার্ক বিকজ দে ওয়ার নট গেটিং দ্যাট। ওইটা হওয়ার কথা ছিল না। প্রত্যেকটা গ্রাহকই ফ্রিডম চায়। এই ফ্রিডমটা আমরা কেন ভোগ করতে পারছি না, সেটা বিটিআরসিকেই অ্যানালাইসিস করতে হবে। কোথায় কোথায় এটার ব্যারিয়ারগুলো আছে সেইগুলা দূর করতে হবে, তাহলে মানুষ এটার সুফলটা পাবে এবং বাংলাদেশে এটা অবশ্যই সাকসেসফুল করা সম্ভব। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।